পলাশদা স্যার স্যার এক ডাকেই দিল্লি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এক ডাকেই দিল্লিতে পৌঁছে গেলেন। আজকে সকালের এটা ভিডিও কলকাতা এয়ারপোর্টের। গতকালকেই খবরটা এসেছিল যে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তলব করেছে। কারণ মুখ্য সচিবকে চিঠি করা হয়েছিল, ডিরেকশন দেওয়া হয়েছিল 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যারা কর্তব্যে গাফিলতি করেছেন, কারচুপি করেছেন, শয়তানি করেছেন। তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে, এই ডিরেকশন দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্য সচিব তথা রাজ্য সরকার সেটা মানেনি। দুবার চিঠি দেওয়া হয়েছিল, তারপরেও মানেনি। পরে একটা রিপ্লাই দেওয়া হয়েছে মনোজ পান্থের তরফ থেকে যে এটা সম্ভব না। তো কেন সম্ভব না সেটাই আর কি সশরীরে বলার জন্য ওনাকে তলব করা হয়েছিল গতকালকে তলব। আজকের মধ্যে যেতে বলা হয়েছে বিকেল 5টার মধ্যে। উনি সকাল সকাল মানে কলকাতা থেকে বেরিয়ে গেছেন, তার মানে 5টার মধ্যেই উনি নির্বাচন কমিশনের যে দপ্তর দিল্লিতে সেখানে ঢুকবেন। কি চাপ, বাপরে বাপ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মনোজ পান্থ বুঝে গেছেন ঘাড় ঘোরানোর আর জায়গা নেই, বাহানা করার কোনো জায়গা নেই। নিশ্চয়ই দিদিমণি হয়তো যুক্তি দিয়েছিলেন যে না না যেতে হবে না, কিন্তু মনোজ পান্থ আর যাই হোক দিদিমণির থেকে তো খানিকটা আইন কানুন সংবিধান বোঝেন। দিদিকে বোঝানো না গেলেও নিজে তো বোঝেন, হয়তো নিয়মের বাইরে গিয়ে কাজ করেন বা করতে বাধ্য হন বা কোনো স্বার্থ আছে, কিন্তু বোঝেন তো মিনিমাম, মানে কতটুকু করা যায় কতটুকু করা যায় না। তো ফলে আর কাল বিলম্ব করেননি, উনি সময়ের মধ্যেই যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন কলকাতা থেকে। আশা করি পৌঁছে যাবেন। আসলে দর্শক, এটা খুব লজ্জার যে মুখ্য সচিবকে মানে তলবে যেতে হচ্ছে, 24 ঘন্টার নোটিশে তাকে ছুটতে হচ্ছে। এটা খুব লজ্জার, এবং এই লজ্জা বা লজ্জাতে পড়ছেন ওই একজনের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, দিদির জন্য, যিনি কিছুই বোঝেন, মানে বুঝতে চান না, সব জায়গাতেই মানে গোয়ার্তমি করেন, আনাড়িপনা করেন, আর তার জন্য অফিসারদেরকে ভুগতে হয়, প্রশ্নের মুখে পড়তে হয়। কি হতো যদি 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো? কি মানে কি হতো, কি হতো? নীতিগত দিক দিয়ে মানে সেরকম কিছু হওয়ার নাই, হতো অবশ্যই, কিছু না কিছু তো হতোই। যার জন্যই তো দিদিমণি এগুলোকে আটকানোর চেষ্টা করেছেন। মনোবল ভাঙার যে কথাটা, ওটা হতো, যে কারচুপি তারা করার চেষ্টা করছেন সেটা বন্ধ হয়ে যেত। কারণ কারচুপি তো হচ্ছে অস্ত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। তো সেই জন্য মুখ্যমন্ত্রীরা করতে চাননি। মুখ্য সচিবের কি করার আছে, যেমনটি কথা তেমন তার উত্তর। তো উনি বলেছেন সম্ভব না, সম্ভব না। তো সেই জন্যই আর কি ডেকেছে নির্বাচন কমিশন, যে কেন সম্ভব না এসে বলুন। এখন দর্শক, এখানে কি হবে? এই যে তলব করা হয়েছে, মুখ্য সচিব যে গেছেন, মুখ্য সচিবের ভয় আছে মানে একটা ব্যাপারে। কারণ মুখ্য সচিব এই যে নিয়োগটা, সেটা কিন্তু কেন্দ্র ওখান থেকে আসে। কিন্তু মুখ্য সচিবের নিয়োগ যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ওখান থেকে আসে। ফলে রাশ কিন্তু ওখানেও আছে, ওখানেও আছে। মুখ্যমন্ত্রী হয়তো ওনার মতো করে অফিসার হিসেবে কাজে লাগান, কিন্তু মুখ্য সচিবের নিয়োগ বা এই ব্যাপারগুলো, তার যে সার্ভিস, যে রুল সার্ভিস যে সিস্টেম, এই আইএস আইপিএস এবং মুখ্য সচিবের বিশেষ করে তাদের টিকি কিন্তু ওখানেও বাধা রয়েছে। ফলে ভয় তো আছেই, যে না গেলে যদি বিপদ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের ক্ষমতা নেই আমাকে বাঁচানোর, ফলে আমাকে যেতেই হবে। ওখানে গিয়ে আমি যা করার করবো, কিন্তু আমার যেতেই হবে। তো সেই জন্যই উনি যেতে বাধ্য হয়েছেন। না গেলে অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে কেন্দ্র, মানে কমিশন ওখান থেকে ক্ষমতা রাখে। তো উনি সেটা বুঝেছেন যে না গেলে বিপদ, বাবা চলে যায়, গিয়ে দরকার হলে ওখানে যা করার করব, তদবির করা বা যা করার।
এখন দর্শক কি করবেন উনি আজকে, আর কমিশনই বা কি করবে, এটা তো নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে যে উনি তো চলে গেলেন, মানে কমিশনের উদ্দেশ্যে, অফিসে যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়ে তো গেছেন, তো ওখানে গিয়ে উনি কি করবেন বা কমিশন কি করবে? দেখুন, কমিশন কমিশন প্রথমে জানতে চাইবে, এটা তো নর্মাল ব্যাপার, যে আপনার কি সমস্যা। আপনাকে একটা ডিরেকশন দেওয়া হলো কর্তব্যে গাফিলতি করার জন্য, তো আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, কেন বলছেন যে নেওয়া সম্ভব না? আর আমার মনে হয় এই যে এখতিয়ার এখতিয়ার নিয়ে কথা বলা হচ্ছে না, টিএমসি লোকেরা বলছেন এখতিয়ার আছে কমিশন, এটা আমার এখতিয়ারটাও খানিকটা বুঝিয়ে দেবেন যদি মনোজ পান্ত না বুঝে থাকেন। তবে আমার মনে হয় মনোজ পান্ত বুঝেছেন, তা নাহলে উনি চিঠিতে লিখতেন, উনি যে চিঠিটা দিয়েছিলেন আগের দিনে সেখানে কোথাও কিন্তু এখতিয়ার নেই কমিশনের, এখন তো ভোট ঘোষণা হয়নি, সেটা কিন্তু বলেনি। দেখুন, আইএস অফিসার হয়েছেন, ল বুঝবেন না, মানে এই সংবিধান বুঝবেন না সেটা হতে পারে, সব বোঝেন, শয়তানি করেন কোনো স্বার্থে, মেরুদণ্ডটা মানে বিকিয়ে রেখে দেন বা বন্ধক রেখে দেন কোন স্বার্থে। আসলে এখানে তো পুষিয়ে দেওয়ার ব্যাপার আছে না। এখানে যদি পছন্দের লোক হন কোন আইএএস আইপিএস, যদি মুখ্যমন্ত্রীর পছন্দের লোক হন, তাহলে তার ডবল ডবল চাকরি হয়, মানে অবসর হয়ে গেল আবার চাকরি, তার আগে তো এক্সটেনশনের ব্যাপারটা আছেই, আর অবসর হয়ে গেল চাকরি হয়, দেখছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়, আরো সব আইপিএস দের সব দেখবেন, সব ডবল ডবল চাকরি, মানে নিজের অবসরের পর চাকরি, তারপরে ওয়াইফের বা স্বজনদের চাকরি, এসব তো দেখেছেন তো। তো তো সেই জন্য এনারা চেষ্টা করেন, বিশেষ করে যারা শেষ দিকে আসেন, এই মুখ্য সচিব বা ডিজি, দেখবেন এনারা এতটাই মানে কাছের হয়ে যান, তাদের কর্মের মাধ্যমে পুরস্কার পান। তো হতে পারে মনোজ পান্তরও সেরকম করে ভাবনা আছে, সেই জন্য যা বলছেন তাই করছেন, আইন সংবিধান এসব মানার কোনো প্রয়োজন মনে করেননি, কিন্তু তারও তো একটা লিমিট আছে না, লিমিট আছে না, তো সেই লিমিটটা ক্রস করে যাচ্ছেন, অবজ্ঞা করছেন, পাত্তা দিচ্ছেন না, বুড়ো আঙুল দেখাচ্ছেন। তো এবারও করা হয়েছে কমিশন, তো সেই জন্য তলব করেছে। তো বুঝতে পেরেছেন যে এবার না গেলে বিপদ রয়েছে, বিপদ রয়েছে, কারণ কমিশনের ক্ষমতা আছে অন্তত মুখ্য সচিবের বিরুদ্ধে ডিরেক্টলি অ্যাকশন নেওয়ার। তো চলে গেছেন। তো আমার দর্শক কোথাও মনে হচ্ছে আজকে যেটা যখন প্রশ্ন করা হবে, আমি মানে দুজনের মানে দুই পক্ষের কি হতে পারে আমি সেটা বলতে পারি দর্শক। দেখুন, মুখ্য সচিব কি করবেন আজকে, যখন ওনাকে তো প্রশ্ন করা হবে, তলব করা হচ্ছে, প্রশ্ন করা হবে আপনি কেন এইরকম রিপ্লাই দিচ্ছেন, কেন অ্যাকশন নিলেন না। উনি দেখবেন যেটা বলবেন প্রথমে সেটা হচ্ছে যে চিঠিতে যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলি বলবেন। দেখুন, চিঠিতে যেটা লিখেছেন, মানে ওখানে কিন্তু একটু নরম ভাষা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ফুটানি করছেন বাইরে, প্রচুর হার্ড টক বলছেন, অন্য অন্য কথা বলছেন, শক্ত শক্ত কথা। আহ, কি ক্ষমতা আছে, কি এখতিয়ার আছে, এফআইআর করবো না, বাদ দেবো না, সাসপেন্ড করবো না, চিৎকার করছেন। কিন্তু চিঠিতে মনোজ পান যেটা লিখেছেন, দেখেছেন আপনারা, আমি আগের দিনে দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন, ওখানে কিন্তু খুব নরম নরম কথাই রয়েছে, নরম কথা কিন্তু শয়তানি রয়েছে ওর মধ্যে। মানে আমরা বলেছেন এটা সম্ভব না, এটা হলে মনোবল ভেঙে যাবে, আমরা ওদের একটা অংশকে কাজ থেকে সরিয়ে রাখছি, তারপরে আমরা এনকোয়ারি করছি, এনকোয়ারি হলে আমরা আবার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা করব, মানে এই টাইপের নরম ভাষা, কিন্তু শয়তানি ওখানে আছে। মানে তোমাদের কথা শুনছি না, বুড়ো আঙুল দেখাচ্ছি, এটা ডাইরেক্ট তো বলতে পারছেন না। তো বা ওই রকম ভাবে বলতে পারছেন না, কেন আপনারা চিঠি পাঠাবেন, আপনাদের কি এখতিয়ার আছে, ওই রকম কোনো কথা নেই। এখতিয়ার নিয়ে কোনো প্রশ্ন ছিল না চিঠিতে, নরম নরম কথা ছিল যে এটা সম্ভব না, সবাই দায়িত্ব নিয়ে কাজ করছেন, ভালো অফিসার হতে পারে টুকটাক ভুল, আমরা খতিয়ে দেখছি, অমুক তো, মানে একটু মানে মালিশ করার মতো আর কি, একটু আর কি গায়ে মাথায় হাত বুলানোর মতো চিঠি ছিল, নরম ভাষা ছিল। মানে যদি ওইভাবে হয়ে যায়, সাল্টে যায় বিষয়টা আর কি, এদিকে বাঁচানো গেল, ওইদিকে ম্যানেজও করা গেল। তো আমার ধারণা দর্শক দেখবেন এই কথাগুলি প্রথমে উনি কিন্তু গিয়ে বলবেন, হ্যাঁ ওটাই তো যেটা লিখেছি, ওটাই তো, হলে তো এরকম হয়ে যাবে, মনোবল ভেঙে যাবে, অমুক তমুক, সেই জন্য কি করব, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, তদন্ত করছি, যাতে এইরকম যাতে না হয়, এত বড় একটা কাজ, তো অনেকের তো মানে অনেকের উপরে ডিপেন্ড করতে হয়, তো এবং এরকম বলবেন, এই কথাগুলি প্রথমে কিন্তু বলবেন, কিন্তু ভালো করে জানেন যেটা বললেও এ কথা গ্রাহ্য হবে না, কিন্তু এটা দিয়ে শুরু করবেন, কারণ মানে চিঠিটার ব্যাখ্যা দেবেন না আগে, তারপরে তলবের ব্যাপারটাও বলবেন। কিন্তু তারপরে কি, যখন ওটা বলে দেখবেন এ করবেন না, কমিশন কিন্তু আজকে আমার ধারণা, আজকে কমিশন মুখ্য সচিবকে লাস্ট ওয়ার্নিংটা দেবে, লাস্ট ওয়ার্নিংটা দেবে যে আপনি বলছেন বটে, আমরা যে কি ডিরেকশন দিচ্ছি আমাদের একটা তো গুরুত্ব আছে,
আমরা যখন একটা কথা বলছি, যখন আমরা তো আমাদের বলার ক্ষমতা আছে বলে তো বলছি, বলার ক্ষমতা আছে বলে তো বলছি। সত্যি তো কমিশনের ক্ষমতা আছে বলে বলছে। তো সেটাকে উপেক্ষা করা তার অর্থ কি? একটা একটা সিস্টেমকে একটা মানে তাকে বুড়ো আঙুল দেখানো। তো যদি আমাদেরকে তুমি অগ্রাহ্য করো, তাহলে মানে মানে আমাদের তার কোনো কথার দাম রইলো না। তাহলে তার ভ্যালু থাকছে না। তাহলে তার কি বার্তা যাচ্ছে সাধারণের কাছে? বা যারা এইরকম কারচুপি করছেন তাদের কাছে কি তাহলে বার্তা যাবে? তার মানে তো তারা যা খুশি করবেন। আমার মনে হয় এটাও বোঝানোর চেষ্টা করবে। বোঝানো বলতে অত ঐরকম বোঝানো না যতটা মুখ্য সচিব বোঝাবেন। আমার মনে হয় আজকে লাল চোখ দেখানোর বিষয়টা বা একটু ওয়ার্নিং টাইপের, এটা কিন্তু আজকে কমিশন দেবে। দেবে। আর এটা যখন কমিশন দেবে, আমার ধারণা দর্শক, মুখ্য সচিব দেখবেন বেশি ব্যাগরবাই করবেন না। পাল্টা কাউন্টার কিন্তু মুখ্য সচিব করবেন না আজকে। দেখবেন পাল্টা কাউন্টার কিন্তু মুখ্য সচিব করবেন না। মুখ্য সচিব জাস্ট ব্যাখ্যা দিবেন প্রথমে যে কি অবস্থানটা হয়েছে, কেন নিয়েছি। আসলে মুখ্য সচিব তার বোঝাতে পারবেন না। ক্ষমতা কি আছে মুখ্য সচিবের যে ওখানে মানে বলা যে আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী যাকে পৃথিবীর কেউ সংবিধান বোঝাতে পারেন না, কি করব হুজুর? এটা বলার কি ক্ষমতা আছে? আমার ধারণা এটা বলার সাহস উনি পাবেন না। উনার আবার অন্য ভয় থাকতে পারে। যদি আবার ওদিক থেকে খবর চলে আসে কোনোভাবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। জানি না আড়ালে, আড়ালে বোঝানোর চেষ্টা করবেন কিনা কে জানে? বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন কিনা কে জানে? যাই হোক, যেটা হচ্ছে যে উনি কিন্তু অফিসিয়ালি কিন্তু চিঠির ব্যাখ্যা দেবেন। এটা আপনারা ধরে রাখতে পারেন। অফিসিয়ালি উনি কিন্তু চিঠির ব্যাখ্যাটা দেবেন। আর কমিশন তার এখতিয়ার বোঝাবে। কমিশন লাস্ট ওয়ার্নিং দেবে যে ওইসব বললে হবে না। যা বলেছি সেটা করে দেখাতে হবে। কারণ এটাও তো কমিশনের একটা প্রেস্টিজ না? এবং কমিশনের একটা বার্তা যে কড়া স্টেপ, এই যে স্বচ্ছতা মেনে কাজ করা, তার বার্তা তো সর্বস্তরের কর্মী যারা আছেন তাদের কাছে তো পৌঁছাতে হবে তো। নাহলে তারা তো সাহস পেয়ে যাবে দুর্নীতি করতে। যে আমরা যাই করি আমাদেরকে সরকার বাঁচিয়ে দেবে। ওই তো কমিশন। কমিশন চিঠি করলে কি যায় এসে গেল। ওই তো কমিশন চিঠি করবে আর এখানে বুড়াগুল দেখাবে। কি ক্ষমতা ওই তো দেখলাম কমিশনের। তাহলে এই যে একটা মানে অন্যরকমের নেগেটিভ তৈরি হয়ে যাবে, এটা তো কমিশন চাইবে না। তো দর্শক দেখবেন কমিশন কিন্তু আজকে লাস্ট ওয়ার্নিং মুখ্য সচিবকে দেবে, আর মুখ্য সচিব হ্যাঁ হুজুর বলে দেখবেন চলে আসবে। আজকে মুখ্য সচিব কিন্তু বেশি নাক মানে নাক দেখাবেন না, নাক দেখাবেন না, বরং প্রয়োজন হলে নাকখত দিতে পারেন। যদি কমিশন চেপে ধরে তখন ঠিক আছে, ভুল হয়ে গেছে, দেখছি গিয়ে করব, এরকম নরম হবে। আজকে নরম হবে না, আজকে কিন্তু বেশি গরম কিন্তু ওখানে হবেন না, কারণ ওনারও অন্য বিপদের ভয় আছে। তারপর কি হবে? তারপর মুখ্য সচিব এসে মুখ্যমন্ত্রীকে তো বলবেন যে যা অবস্থা, মানে অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো সেটা শুনে কি হতে পারে? দর্শক, আমরা জাস্ট মানুষ, তো আমরাও তো সব চর্চা করি, সেখান থেকে বলছি, আপনারাও দেখবেন বা আপনারাও মেলাবেন, আপনাদের মত শেয়ার করবেন। তারপর দেখবেন, আমি বলেছিলাম না প্ল্যান বি, প্ল্যান বি ব্যাপার মানে কোর্টে যাওয়া। যে তাহলে এরকম চাপিয়ে দিচ্ছে, চলো আমরা কোর্টে যাই। এটা একটা অপশন আছে প্ল্যান বি। কিন্তু আমি তার সঙ্গে আর একটা ভাবছি যে প্ল্যান বিটা কি, মানে যদি মুখ্য সচিব ওখানে ঝাড় খেয়ে ফেরেন এবং সেটা যদি মুখ্যমন্ত্রীকে বলেন যে হাল কিন্তু খুব খারাপ, বেশি পাকামো করে লাভ নেই, আরো বড় কিছু হয়ে যাবে দিদি, আমি হয়তো থাকতে পারবো না, সুতরাং অ্যাকশনটা নিয়েই নিই আমরা। তো সেই অবস্থায় যদি দিদি দেখেন যে আর কোর্টে গিয়েও লাভ হবে না, কোর্টে গেলেও অন্য সমস্যা, বা কোর্টে গিয়েও মানে তার কোনো গুরুত্ব থাকবে না, বা এর মধ্যে কমিশন আরো আরো দ্রুত কিছু বলে দিতে পারে, তো তখন যদি সত্যিই বাধ্য হয়ে এফআইআর করতে হয়, সাসপেন্ড করতে হয়, তখন কিন্তু প্ল্যান সি হয়তো ব্যবহার করবেন দিদিরা। কি সেই প্ল্যান সি? এফআইআর তো আমাদেরকে করতে বলেছে, সাসপেন্ড তো আমাদেরকে করতে বলেছে, সাসপেন্ড তো এফআইআর, এফআইআর তো আমাদেরকে করতে বলেছে, এফআইআর আমরা করব, তদন্ত আমরা করব। ভালো কথা, তদন্তে ক্লিন চিট দিয়ে দেবো। চলো, এফআইআর হয়তো করবো কিন্তু পরে ক্লিন চিট, আর তদন্তে বলবো সেরকম কিছু হয়নি বলে ক্লিন চিট দিয়ে দেবো। রাজীব, দেখে দেখে নিও তো ব্যাপারটা। প্ল্যান সি হতে পারে। মানে এদের এত পেড়াই পেড়াই সব কুবুদ্ধি, এত মানে শয়তানি, এদের যতক্ষণ না ডিরেক্টলি টুটি টিপে ধরা হয় না, ততক্ষণ কিন্তু হবে না। তবে আজকে অবশ্যই মুখ্য সচিবের টুটিটাকে টিপে ধরা হবে, অন্তত অ্যাকশনটা নেওয়ার ক্ষেত্রে। অ্যাকশনের পরে তারপরে আবার কি রিপোর্ট আসছে সেটা পরের বিষয়, কিন্তু এফআইআর করার ক্ষেত্রে কিন্তু আজকে টুটিটা টিপে ধরা হবে কমিশনের তরফ থেকে। এটা বলার কিন্তু কোনো আহ, অপেক্ষা রাখে না। তো আমার ধারণা দর্শক, আজকের পরে সাসপেনশন এবং এফআইআর
ওদিকেই কিন্তু পরিস্থিতি যাবে। মানে মানে খানিকটা হলেও পিছু হটবে আপাতভাবে হলেও রাজ্য সরকার, কিন্তু তারপর দেখবেন ওইভাবে আবার ওই এফআইআর এর রিপোর্টকে এমন ভাবে তৈরি করা হবে যেটা ক্লিন চিট দিয়ে দেওয়া যায়, এরকম কিছু একটা করা হবে, সেটা হবে প্ল্যান সি। তারপরে নিশ্চয়ই আবার কমিশন কিছু ভাববে বা অন্য কেউ চ্যালেঞ্জ করতে পারেন তখন, যে গাফিলতির ভিত্তিতে অ্যাকশন হলো, এফআইআর করতে বলা হলো, আবার ক্লিন চিট কি করে হয়ে গেল, তখন আবার অন্য পক্ষ আবার যদি দেখে তখন হয়তো আবার জটিল হবে, তখন ওনারা আবার প্ল্যান ডি ইউজ করবেন। এই এবিসিডি করে করেই তো এতগুলো বছর তো কাটিয়ে ফেললেন না। তবে একটা কথা বলবো শেষে, এই এই যে জটিলতা সবগুলো কিরকম করে ঠেলে 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 না দিদিমণি সব এক কাছে জড়ো করে ফেলেছেন, এক কাছে জড়ো করে ফেলেছেন সব। ডিএ জটিলতা, চাকরির জটিলতা, ওই মামলাকে নানান ভাবে জটিল করে করে পেন্ডিং অমক তমক কেস করে এগোনো পেছনো রিপোর্টে এ করা, মানে এই করে করে সব উনি উনি কিভাবে আছেন বলুন তো বেঁচে? সব ঝঞ্ঝাট আছে সামনে, সমস্যা সামনে আছে, জট জট সামনে আছে, উনি কি খানিকটা ঠেলে, সেই পানা পানা জানেন তো, পানা খানিকটা ঠেলে দিলেন, তারপরে আবার খানিকটা এগিয়ে গেলেন, আবার ঠেলে দিলেন, খানিকটা এগিয়ে গেলেন। কিন্তু ঠেলতে ঠেলতে কত আর ঠেলবেন, এক কাছে এত জড়ো হয়ে যাচ্ছে না, এমন একটা সময় আসবে যে ঠেলবেন বটে, দেখবেন আর ওদিকে আর সরার কোনো জায়গা থাকবে না, এত জট হয়ে যাচ্ছে, এত জমে যাচ্ছে। তখন দেখবো কি করেন আপনি। দর্শক বলবেন আপনারা যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।